তুমি কি যেন জিজ্ঞেস করছিলে? আচ্ছা, কবে ফিরবো এই ব্যাপারেই কিছু? হ্যাঁ, তো কখন ফিরবে তুমি? 3 দিন নাকি থাকতে হয় বৌদি, আর 3 দিন পরেই ওকে নিয়ে ফিরবো। তোমার একা ফিরতে কিসের অসুবিধে? কেন শুনে? হ্যাঁ, আমার বাবা মামার সাথে অষ্টমঙ্গলায় যাচ্ছে যোগ করতে। ও কেন এবার আসতে যাবে? হ্যাঁ, ও কেন আসবে শুনি? তোমাকে ধুনতে পুজো করতে আসবে নাকি ও? হ্যাঁ, আমার সাথে যাবে, আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে গল্প করবে, আমাকে খাইয়ে দেবে, আমাকে গান শোনাবে, পড়াশুনো করাবে, আমাকে ঘুম পাইয়ে দেবে। বলো স্যার, তুমি করবে না? হাবা গোবা বলে সারা পৃথিবীর সঙ্গে ওকে পরিচয় করো। কিরকম হাবা গোবা গো? ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে ওর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, সেটা কি তুমি নোটিস করেছো? এই যে এতগুলো কথা বললো, এর মধ্যে কি কোনো হাবা গোবা ভাব আছে? হাবা গোবা কথাটা আমি বলি না, আমি বলেছি অপরিণত। হাবা গোবা আর অপরিণত শব্দ দুটো শুনতে অনেক পার্থক্য। তাই তুমি ওকে হাবা গোবা না বলে যদি অপরিণত বলো, তাহলেই আমি খুশি হব। আমাকে ও সবসময় আবাগোবা বলে। আমি কি আবাগোবা বলো স্যার? আমি সব বুঝছি। আবাগোবা কি? তোমাকে যে হাবা গোবা বলবে সে নিজেই হাবা গোবা। আমি জানি তো যে তুমি সব বোঝো, তাই এসব শিয়ানাগিরিগুলো না আমার সঙ্গে করতে এসো না। বৌদি, তুমি কি ওর সঙ্গে এরকম ব্যবহারটাই করবে? তুমি কি আশা করেছিলে যে আমি ওকে সত্যি পাটরানি করে টঙে তুলে রাখবো আর সারাটা জীবন ও দাসীবাদী হয়ে কাজ করে বেড়াবো? তোমার সঙ্গে কথা বলাটাই বৃথা। দাদা তো বাড়িতে নেই, অফিসে গেছে, আমরা বরং এগোই। পুতুল চলো। চল তো স্যার, তিন দিন আর ওর মুখ জামতামাই শুনতে হবে না। পুতুল, আমি তোমাকে বলেছি না এরকম বলবে না? হ্যাঁ, বলেছে তো তুমি, কিন্তু আমি তেমন কথা বলি না। ও তো সবসময় আমার সাথে এমন কথা বলে। ও আমার সাথে কথা বলে কোনো দোষ নেই, আমি কথা বলে দোষ। বলুক, তুমি বলবে না? এই কি বলেছি তোমাকে আমি? কি এমন বলেছি যে তোমার গায়ে তো ফোসকা পড়ছে? তোমার না সব খবর আমি নিয়েছি। তুমি তো পাড়ায় সারা পাড়ায় টহলদারি করে বেড়াতে, এর গাছের ফুল চুরি করতে, ওর কাছে নাড়ু চেয়ে খেতে। সারা পাড়ার লোক তো তোমাকে দুর্ছাই করতো। এখন খুব এসেছো না গুণের কথা শোনাতে? আমার দেওরের মাথাটা তো মুড়িয়ে খেয়েছে তোমার বাড়ির লোক, সেই জন্য না বাধ্য হয়েছে তোমাকে এখানে নিয়ে আসতে। এখানে এরকম করলে মেরে ঠ্যাং খোড়া করে দেবো তোমার। এই, আমার মামা মামি তুই আমাকে মারবি? মুখ কাপড় বেড়ে একদম কাপড় দিয়ে বেড়ে রেখে দেবো একদম। বেশ করে আমার সাথে আগে বলছিলাম, তখন থেকে কাই কথা বলে যাচ্ছে। আমি পুজো কাছি, আমি পুজো কাছি কাছে। হ্যাঁ, কে বলছে তোকে আমি কাছে ভুল চুরি করেছি? ঠাকুর শোনো, পুপুতো তাকে ফুচু করে বলে, জান সেইটুকু বুদ্ধি নাই তো মাথা? হ্যাঁ, আপনার নাড়ু চেকেছি, নাড়ু চুরি করে গেছে, কে বলছে তোকে? শোনে জেঠিমা আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, জেঠিমা বাড়িতে গেলে জেঠিমা আমাকে নাড়ু করে খাওয়াই বলে, বুঝে তুই নাড়ু খাইতে ভালোবাসি, সেই নাড়ু নিয়ে যা। আমি কোনোদিন খাবার থেকে চুরি করিনি গো। তোকে সে কথা কে বলছি শুনি? খারাপ কথাই তুমি শুনতে পাবে, জানো তো? ভালো কথা তো তুমি শুনতে পাবে না। তোমার তো ভালো মন নেই গো। তুমি জানো কোটনি বদ মহিলা একটা, খুব বাজে মহিলা তুমি একটা। অসভ্যের দাঁড়ে কথা করে কালে বাজে বাজে কথা বলছে। আমি এখন নেমে যখন চলে যাবো, ওর সামনে আমি দেখতে থাকতে চাই না। তুমি চল এখনই, চল এখনই। ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো। কি পেয়েছো তুমি? কি পেয়েছো? হ্যাঁ, এতদিন না আমি ওকে দেখে শুনে রেখেছি, আর তুমি হঠাৎ করে এসোর হাত ধরে টেনে নিয়ে চলে যাবে? বেশি অধিকার দেখাচ্ছ না? বৌদি, তুমি কার সঙ্গে লড়াই করছো? তুমি ওর সঙ্গে লড়াই করছো? তোমার কি সমস্ত সেন্স চলে গেছে? বৌদি, তুমি যদি ওকে দিনের পর দিন অসম্মান করো না, তাহলে তোমার সম্মান কতটা আমি রক্ষা করতে পারবো আমি জানি না। তোমার ভাষায় যে হাবা গোবা, সে কিন্তু আমার স্ত্রী। সবটা জেনে আমি তাকে বিয়ে করেছি, আর তুমি যদি আমার সামনে ওকে অপমান করো, অসম্মান করো, তাহলে আমি তোমাকে কথা দিতে পারছি না আমি কতদিন চুপচাপ থাকবো। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি তোমার ব্যবহারটা ঠিক করো। তাছাড়া 3 দিনের জন্য তো চলেই যাচ্ছি।
কেন যাচ্ছ তুমি? কেন যাচ্ছ তুমি? তোমাকে ওখানে কে যেতে বলেছে? তুমি চলে আসবে, চলে আসবে তুমি। বৌদির নিয়মটা সবার জন্য সমান। তোমার বিয়ের পর দাদা যখন অষ্টমঙ্গলার জন্য ওই বাড়িতে গিয়েছিল, তোমার বাপের বাড়িতে, তখন কি দাদা প্রথম রাতে ফিরে এসেছিল? নিশ্চয়ই আসেনি। এখন দাদার উদাহরণ দেওয়া হচ্ছে না? দাদার উদাহরণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। সামাজিক অনুষ্ঠান হচ্ছে তো, সামাজিক নিয়মেই তো সবকিছু পালন করা হচ্ছে। আমি সেরকমই পালন করব। আমি কেন হঠাৎ করে চলে আসবো? আর এখানে আমাদের বাড়িতে কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটেছে এরকম তো নয়, কেউ অসুস্থ তো নেই, তাহলে আমি চলে আসবো কেন? আমি তো এটা বুঝতে পারছি না। তুমি তো এখন কিছুই বুঝতে পারবে না। সব বুদ্ধি হারিয়ে গেছে তোমার, সব বুদ্ধি তুমি বিসর্জন দিয়ে দিয়েছো। বৌদি প্লিজ, অকারণে ঝামেলা করো না। এখন যাচ্ছি তো, যাওয়ার সময় ওকে একটু আশীর্বাদ করো। ওই গেছে আমার। তুই বললেই ভাবনাগুলো সব আটকে থাকবে নাকি রে? হয় এরকম? চিন্তা করো না, চিন্তা করো না। তুই নিজে পেরেছিস না পারিস তুই? বিশ্বাস করো বিপাশাদি, এখন আমি এসব থেকে অনেকটাই মুক্ত। সত্যি কথা বলতে কি, এখন আমি এসব থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। বলছিলাম কি, ও বিপাশা, ওমা দেখো একটা কথা শোনো। এটাও কিন্তু ভেবে দেখতে হবে, হ্যাঁ, এই যে তুমি আমাদের সকলের মধ্যে রয়েছো, তাই না? আমরা সকলে মিলে কথা টথা বলছি, এতেও জানিস তো মনটা ভালো থাকে কিন্তু, বুঝলে? কথাটা তো তুমি ঠিকই বলছো কাকিমা, কিন্তু কি বলো তো, পুরো সংসারটা সে যতই সাধারণ হোক, এইটুকু তো সংসার, তাও তো নিজে হাতেই সবটা করতাম। একার হাতে সব দায়িত্ব সামলেছি, 59-64 সব কাজ নিজে করেছি, কিন্তু এক রাতের মধ্যে বিক্রি হয়ে গেল। ওর ভালো হবে না, দেখো, ওর কোনোদিন ভালো হবে না। ওর তো খারাপ চাইতে পারছি না, এত কিছু হয়ে গেল তাও কি খারাপ চাইতে পারছি কাকিমা? এখনো মনে হচ্ছে যা হয়েছে হয়েছে, থাক, পাল্টাতে তো পারবো না, ও ভালো থাক, সুখে থাক। শুধু চিন্তা আমার শাশুড়ি মাকে নিয়ে গো। জানোই তো তোমরা, এত বছর হয়ে গেল সংসারে কাজকর্ম তো করেন না, পারেনও না তেমন, শরীর ভালো না, কে দেখবে, কি হবে কে জানে বাবা। তুমি কেন এত ভাবছো বলো তো বিপাশাদি? হ্যাঁ, যার মা সে ভাববে, ছেলে ভাববে, তোমার কিসের দায়? তুই ভাবছিস এরকম করে? কি তুই ভাবতে পারছিস? এই তো ননদ আসবে, রান্নাগুলো করলি না? এই কটা দিন কাকিমার অসুবিধা হবে বলে হাতে হাতে করে দিলি না? তাহলে পারে না গো, যারা ভালো মানুষ তারা এইভাবে ফেলে দিতে পারে না। তারা নিজেরা কষ্ট পায়, কিন্তু অন্য কাউকে এইভাবে কষ্ট দিতে তারা পারে না। আজ পরাগটার কি অবস্থা, আর পলাশটাকে দেখো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। আমি তো এই কথাটা আগেই বলেছিলাম। আমি মাকে বলেছিলাম যে আমি যদি এ বাড়িতে থাকি, তোমার ছোট ছেলে কোনোভাবেই তোমায় সহযোগিতা করবে না, আর ঠিক তাই হলো। আর দেখো মা, সত্যি কথা বলতে কি, তোমাদের সঙ্গে তো আমার আর সেইভাবে কোনো সম্পর্ক নেই, সবটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এখন বিপদ, আমি তোমাদের পাশে আছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি এই বাড়িতেই থেকে যাব। তো কি কথা বৌমা, কে বলেছে যে শুধু রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক হয়, নইলে সম্পর্ক টেকে নেই? তুমি বিশ্বাস করো, আমি করি, আমি করি নে, কারণ আমি আমার জীবন দিয়ে বুঝেছি গো। কেন বললুম জানো? এই যে আমার দুই ছেলে, তারা আমার জন্য যা যা করেছে, আর তুমি আমার জন্য যা করেছো, একটা পরের বাড়ির মেয়ে হয়ে, যার সঙ্গে আমার জীবনে কখনো চেনা জানা কিচ্ছুটি ছিল না, তুমি আমার জন্য যা যা করেছো, এই দুয়ের মধ্যে কোনো মিল নেই, এই দুয়ের মধ্যে কোনো মিল হয় নে বৌমা, এই কথা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। শোনো বৌদি ভাই, সামনে কিন্তু আমার বিয়ে, আর তখন যদি তুমি বলো যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলাম, এখন আর হবে না, সেসব বললে কিন্তু শুনবো না। এই পুতুল দিয়ে আসবে বলে তুমি যেমন নিজে হাতে রান্না করছো, সবটা করছো, ঠিক সেরকমই আমার বিয়েতে সবকিছু তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে, এটা আমি বলে দিলাম। আর বর্দা ভাইয়ের সাথে তোমার কি হবে না হবে আমি জানি না, কিন্তু তুমি যেমন আমার বৌদি ভাই ছিলে, ঠিক তেমনি বৌদি ভাই আমার সব সময় থাকবে, বুঝতে পেরেছো?
একদম ঠিক। আমার মেয়ে কিন্তু একদম ঠিক কথা বলেছে। শোনো, আমার মেয়ের বিয়ে, সেই বিয়েতে তুমি আগে থেকে থাকবে, কিচ্ছু করাটি চলবে না। আগে থেকে তোমাকে পুরো বিয়েটা তুলে দিতে হবে কিন্তু শিমুল। হ্যাঁ কাকিমা, আপাতত তো আমি এই বাড়িতেই আছি। তবে একটা কথা, মা কিন্তু ভাড়া নেওয়া নিয়ে গাইগুই করছে। সেটা যদি চলতে থাকে আমরা কিন্তু এ বাড়িতে থাকবো না। বলি ও কি কথা রে ছোট, শুনছিস তো কি বলছে? একদম না। সে নাকি আমার বাড়িতে থাকবে ভাড়া দিয়ে। তুই ভাব দেখি আমারই কাছে। সে কাকিমা শোনো, তুমি যা করো করো শিমুলের সঙ্গে, এটা তোমার আর শিমুলের ব্যাপার। তবে আমার কাছ থেকে ভাড়া নেবে না তা কিন্তু যেন না হয়। আমি জানি তুমি বলবে কোথা থেকে ভাড়ার টাকা দেবো, কিভাবে কি হবে না হবে। আমি কথা বলেছি, কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, 2-4 দিনের মধ্যে হয়তো 2-একটা টিউশনিও জোগাড় হবে। ও টিউশন করে ভাড়ার টাকা অন্তত আমি জোগাড় করে দিতে পারবো। আহ! টাকা 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 নিয়ে কি আমি স্বর্গে যাব গো? হ্যাঁ, ও কি কথা? টাকা দিয়ে কি হয় বৌমা? বলি অন্য কিছুর কোনো দাম নেই? ভালোবাসা, ভালোবাসার কোনো দাম নেই? এই যে তোমরা তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তার কোনো দাম নেই গো? ক টাকা? হ্যাঁ, বলি ক টাকা দিলি বাজার থেকে ভালোবাসা কিনতে পারবে তুমি বলো দেখি? ভালোবাসার দাম না কোনো টাকা দিয়ে উসুল করা যায় না গো, কখনো না। পুতুল, হ্যাঁ? যাও গিয়ে বৌদিকে প্রণাম করে এসো। না, আমার ভয় ভয় করছে। যদি আমাকে মা মারে? মারবে না, যাও যাও গিয়ে প্রণাম করে এসো, যাও। বলবো দেখি তোমার তো প্রণাম করি। হ্যাঁ, তুমি যেমন তেমন তো বড় হও, তোমার প্রণাম করে তারপর যেতে হয়। আমি মামিও না কিন্তু। হ্যাঁ, এই সরতা, বৌদি, পুতুল, পুতুল, দেখি 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 দেখি, ওঠো, দেখি, ওঠো, ওঠো, আস্তে আস্তে ওঠো। ন্যাকামো মেরে আমাকে আবার প্রণাম করতে এসেছে। আমি কি চেয়েছি নাকি ওর প্রণাম? ও যেন আমার ধারে কাছে না আসে। ব্যথা লেগেছে না নাটক। বৌদি, মানুষ হিসেবে তুমি আর কতটা নিকৃষ্ট হতে পারো আমি ভাবতে পারছি না। তুমি তোমার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, তোমার স্বার্থে ঘা লাগলে তুমি এতটা নৃশংস হতে পারো? কিসের স্বার্থ? কোন স্বার্থের কথা বলছো তুমি? কি বলতে চাইছোটা কি তুমি? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি করতে চাইছো? পুতুল, 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 তুমি এখানে বসো, আমি ওষুধ নিয়ে আসছি। ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে আমার। পুতুল, পুতুল, আমি আর তোমাকে কখনো প্রণাম করতে বলবো না। যে তোমার প্রণাম চায় না তাকে তুমি কখনো প্রণাম করবে না। তুমি বসো, আমি ওষুধটা নিয়ে আসছি, বসো। এই চুপ করো, একদম না নাটক করবে না। তোমার এই ন্যাকা কান্নায় কেউ বিশ্বাস করছে না। তুই তখন থেকে গায়ে ব্যবহার করে যাচ্ছ, তখন থেকে গায়ে ব্যবহার করে যাচ্ছ। কেন করছো এরকম তুমি আমার সাথে? আমার সহ্য যায় তোমাকে। তুই কি হলো? আমি বারণ করলাম না? কোনো কথা বললাম না? ওখানে আমাকে বলছে আমি নাটক করছি, আমি নাকি ইচ্ছে করে কান্নাকাটি করছি, আমার ব্যথা লাগিয়ে নিয়ে যাও করছি আমি কান্নাকাটি। বলুক, তুমি কিছু বলবে না, তুমি চুপ করো দেখি। পুতুল, একটু সহ্য করো, একটু সহ্য করো লক্ষ্মীটি। ব্যথা লাগছে স্যার। ঠিক আছে, এবার ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো তো, ওঠো, এসো এসো। চলো, একটু দাও স্যার।
এই যে শোনো, আমাকে যা বলেছে তোমার সাথে খাবার না করতে, তাই আমি তোমাকে বলে যাচ্ছি তুমি ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ আমরা আছি। একজন অসহায় মেয়েকে আঘাত করে তুমি যে কতটা আনন্দ পেলে আমি জানি না। তবে পুতুল অপরিণত হলেও পুতুলের বুদ্ধি, শুভ চেতনা তোমার থেকে যে অনেক বেশি সেটা আমি বুঝতে পারছি। জেঠিমনির বাড়িতে এখন কি ভালো লাগছে না? হ্যাঁ রে মা, লাগছে তো। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, লাগবে না বল? এখন তো আমার ঘরে কিচ্ছুটির অভাব নেই, কিচ্ছুর কোনো অভাব নেই। কি জানিস তুতুল, আমি নিজে ঘুম থেকে উঠে বুঝতে পারছি রোজ, হ্যাঁ এখন আর আমি একা নই। এখন আমার পাশে একখানা শক্তপোক্ত মানুষ রয়েছে, জানিস? সে সব সময় সব কিছুতে ঢাল হয়ে আমার সামনে দাঁড়াবে, এমন একখানা মানুষ রয়েছে আমার সাথে। শুধু আমার ছেলেটা রে ছোট, আমার ছেলেটা শুধু ওই অবস্থায় পড়ে আছে। ও দিদি, পরাগের ব্যাপারটা কি করবে দিদি? কি করবো তুই বল? বলছে বৌমা ডাক্তারদের সঙ্গে কথা টথা বলছে, তারা তো বলছে আর কোনো আশা নেই, আর নাকি কিছু করাই যাবে না। ওই যে অপারেশনটা হলে ওর জীবনটা বাঁচানো যেত, সেই অপারেশনটা হয়েছে, কিন্তু সেই অপারেশন হলে যে ক্ষতি হওয়ার কথা, সেই ক্ষতি তো হওয়ারই ছিল। তাকাতে পারি না, তাকাতে পারি না, ছেলেটার সামনে যেতে পারি না আমি। বদলে গেছে, বদলে গেছে, আমূল বদলে গেছে ছেলেটা আমার। এত দিনে বুঝেছে যে জীবন কি, এত দিনে এত বড় ধাক্কা খেয়ে তারপরে সে ভালো হবার দিকে এগোচ্ছে রে ছোট। এত দিনে সে বুঝেছে যে তার পাশে কে ছিল, কাকে সে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে, তা নাকি আবার অন্যের প্রেরণা। ও জেঠিমনি, বলছি বড়দা ভাই কিন্তু অনেকক্ষণ একা একা আছে গো। আরে মাই যাবো যাবো যাবো, এক্ষুনি যাবো, খাবার নিয়ে যাবো আমি। হ্যাঁ মা, খাবার তো তৈরি হয়ে গেছে, তুমি বরঞ্চ খাবারটা ওর ঘরে দিয়ে আসো। আজ অনেক তো দেরি হয়ে গেল কথা বলতে বলতে। ওর তো আবার টাইমলি একটু খাওয়া দাওয়া করা দরকার না? শরীরটা তো ঠিক করতে হবে। তবে কে করবে, কে করবে বলো দিদি এইরকম? ওই যে কথায় আছে না, বিয়ে হচ্ছে 7 জন্মের বন্ধন, জন্ম জন্মান্তরের বন্ধন। এই তো প্রমাণ। তুমি সই করে কোর্টে গিয়ে যতই বিয়ে ভাঙো না কেন, সবটা কি ভাঙে? কিছু তো থেকেই যায়, আর সেই কিছুটা দিয়েই সারাটা জীবন চলে যায়। কাকিমা প্লিজ, কাকিমা এইসব কথা বললে কিন্তু আমি ভবিষ্যতের কিছুই করতে পারবো না। না খেলেও আমি কিছু করতে পারবো না। ও অসুস্থ, একজন রোগীকে আমি রোগীর মতো করেই ট্রিট করছি। ঠিক কথা মা, ঠিক কথা, একেবারে ঠিক বলেছো তুমি। ঠিকই তো, রোগীর মতোই তো দেখবে। যা যা অন্যায় করেছে আমার ছেলে তোমার সাথে, তারপরেও যে তুমি ওকে রোগীর মতন দেখছো,
এই তো অনেক গো মা, অনেক করছো। ও মা, ও মা, কি হলো? মা, ও কি কথা গো? ছেলেটা কি গেল? ছেলেটা কি চলে গেল? চলো দিদি, চলো। চলে গেল নাকি ছেলেটা? শিমুল, কি হলো শিমুল? দাঁড়ো, আমার মনে হয় পড়ে ঠরে গেছে, জানো তো বিপাশাদি। নিশ্চয়ই একা একা ওঠার চেষ্টা করেছিল, সেই সময় পড়ে গেছে। আরে ডাক্তার বারবার বারণ করেছে একা একা ওঠা নামা না করতে, তাও কেন যে কোনো কথা শুনে না। ও বিপাশাদি, যদি পড়ে গিয়ে মাথায় লাগে, যদি অজ্ঞান হয়ে যায়, বড় বিপদ হবে গো। আমার কি মনে হয় জানো, হ্যাঁ বেলটা তো খারাপ, ওই বিছানার পাশে যে বেলটা থাকে সেটা খারাপ। তো আজকে লোক আসার কথা ছিল, সেও তো এখনো আসেনি। নিশ্চয়ই আমাদের ডাকার চেষ্টা করেছিল, আমরা কেউ শুনতে পাইনি, তাই হয়তো উঠতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। একবার দেখে আসি শিমুল, একবার। চলো। কিন্তু আমার ভয় করছে শিমুল, যদি কিছু থেকে কিছু হয়ে যায়, তুই আবার যাবি, তোকে তো লোকে কথার ফাঁদে ফেলবে, নানা রকম কথা। বিপাশাদি, কথার ফাঁদে ফেললেও কোন দিন আমরা নিজেদের কাছ থেকে বিরত থেকেছি বলো তো? একটা মানুষ এভাবে পড়ে গেছে, এত জোরে চিৎকার হলো, তারপরে পাষণ্ডর মতো এখানে দাঁড়িয়ে থাকবো? না না, আমার নিজেকে পাষণ্ড মনে হচ্ছে। চলো বিপাশাদি, যা হবে হবে, চলো। শিমুল, কতবার বারণ করেছিলাম একা একা বিছানা থেকে না নামতে, দেখলে তো কি অবস্থা হলো। কোনো কথাই আমার শোনেনি। মা, 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 তুমি শিমুলকে বলে দাও মা, আমি এখনো বেঁচে আছি, এখন আমি মরে যাইনি মা। ওকে বলে দাও আমি বেঁচে থাকতে থাকতে আমি বেঁচে থাকতে থাকতে চাকরিটা যেন ও করে মা, এটুকু যেন ও কনসিডার করে। ওকে বলো মা। দেখো শিমুল, আমার হাতে আর বেশি সময় নেই শিমুল, আমি আর বেশি দিন নেই, এবং এটা তুমি নিজেও খুব ভালো করে জানো। আমার কাছে গোপন করো না প্লিজ শিমুল, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, কয়েকটা দিনের জন্য এই বিয়েটাকে রেজিস্টার করে নাও। তুমি সেটেল করলে আমি শান্তি পাবো।